যখন দুজনে একা। পর্ব 21। রুবা তার শাশুড়িকে বলতে পারেনি মাহি সোফায় ঘুমাতে আসুক। কোনো কোনো রাতে চুপি চুপি সে মাহির রুমে যায়, কিন্তু 2-4 মিনিটের মধ্যে দৌড়ে চলে আসে। মাহি তাকিয়ে থাকে রুবার দিকে। আজ ছুটির দিন। সকালে মাহি ঘোষণা দিয়েছে সে আজ সারাদিন বাচ্চাদের সঙ্গে থাকবে। মেইনলি মাকে শুনিয়ে বলল সে, থাকো মাহি, কিন্তু ওরা ঘুমালে ডিস্টার্ব করবে না। মা, আমার ছেলেরা ঘুমিয়ে আছে, দেখতেও আমার ভালো লাগে। আজ এমনিতেই আমি ব্যস্ত থাকবো, তুমি থাকো রুবার কাছে বাচ্চাদের নিয়ে। কি নিয়ে ব্যস্ত থাকবে তুমি? আজ সব আত্মীয় স্বজনদের তোমার ছেলেদের দেখার জন্য দাওয়াত দিয়েছি। এতদিন ওদের সাবধানে রাখতে হয়েছে, লোকজন কাউকে আসতে না করেছি। এখন তো 1.5 মাস হয়েছে, এখন তো ওরা সেফ আছে। তুমি থাকো এখানে, আমি ওদিকে সামলাই, কিছু লাগলে ডেকো আমাকে। মাহি একটু বিরক্ত হলো। কোথায় ছুটির দিন, ছেলেদের সঙ্গে সময় কাটাবে, মা বাসা ভরে ফেলবে লোকজন দিয়ে। এই এক জিনিস, কোনো একটা ছুতোয় মা লোকজন ঘরে ঢুকে ভরে ফেলে। মাহি রুবার দিকে তাকালো। রুবা ছোট ছেলে ঘুমিয়ে আছে, ওকে বিছানায় শুইয়ে দিচ্ছে। মাহি উঠে গিয়ে দরজা লক করলো। রুবা, একটু এদিকে এসো তো। কি চাই? তুমি এদিকে এসো। রুবা মাহির সামনে গিয়ে দাঁড়ালো। মাহি ওকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। কে এটা? মানে বুঝলাম না। কতদিন আয়নায় নিজেকে দেখো না বলো তো? সময় কোথায় আয়নার সামনে বসে থাকার? নিজেকে খেয়াল করেছো তুমি রুবা? মোটা হয়ে গেছি অনেক, সেটা বলছো তো? না, তুমি ঠিক আছো, আমি সেটা বলছি না। তুমি এখন শুধু ওদের পাগল মা হয়ে গেছো। আমি তো তাই মাহি। আর আগে তুমি আমার। রুবা, সেই মানুষটা কোথায়? ঠিকভাবে গোছল দাও না, চুল চিরুনি করো না, কি সব আল কালার ট্রাইব ড্রেস পরে থাকো। ওদের সামলে সব হয়ে ওঠে না। মাহি রুবাকে শক্ত করে জড়িয়ে ধরলো। 5 মিনিট তুমি এভাবে থাকবে আমার বুকের ভেতরে, তারপর যাবে, সময় নিয়ে গোসল করবে। আমি আছি ছেলেদের কাছে। মাত্র 5 মিনিট জড়িয়ে রাখবে, তুমি চাইলে আমি 5 ঘন্টাও রাখবো রুবা। আর তোমার ছেলেরা থাকতে দিবে আমাকে? রুবা হাসছে। মাহি রুবাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছে। রুবাও অনেক অনেক দিন পর মাহির বুকের কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজনেই চুপচাপ কিছুক্ষণ জড়িয়ে ধরে আছে একে অপরকে। কিছুক্ষণ পর মাহি বলল, যাও গোসল করে এসো, আমি আছি ওদের কাছে। তুমি একা রাখতে পারবে না ওদের? খুব পারবো, যাও রুবা। মাহি এরকম জেদ করেই রুবাকে গোসল রুমে পাঠালো। মাহি ছেলেদের দিকে তাকিয়ে আছে, ওদের হাতে চুমু খাচ্ছে। কি সুন্দর ছোট ছোট হাত, ছোট ছোট আঙ্গুল, আবার কি সুন্দর হাই তোলে বড়জনকে। মাহির রুবার মতো লাগে। ঘুমের মধ্যে সে খুব হাসে। ছোটরা দেখতে মাহির মতো সবাই বলছে, তাই নাকি? রাগ বেশি বাবার মতো। ছোটজন উঠে গেছে, মুখে হাত ঢুকিয়ে চুষছে। কি বাবা, তোমার খিদে পেয়েছে? মুখে হাত কেন? আবার হাসে। আমার কথা তুমি বোঝো। মাহি ছেলের বুকে নাক ঘষে দিল। কি সুন্দর মিষ্টি একটা গন্ধ। মায়ের এত মায়া লাগে ওদের দেখে। সন্তানের মুখ দেখলে সব বাবা মায়ের এত মায়া লাগে বুঝি। মাহি ছেলেকে কোলে নিয়ে দোল দিয়ে ঘুম পাড়িয়ে দিল। রুবা গোসল করে এসে দেখে
মাহি ছোটটাকে বুকের ওপর নিয়ে শুয়ে আছে। উঠে গেছে, গিয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলেদের গায়ে কি অদ্ভুত সুন্দর একটা গন্ধ। তোমার গায়েও এরকম একটা ঘ্রাণ পেতাম রুবা। বাচ্চাদের গায়ে থাকে সুন্দর একটা ঘ্রাণ, আমার গায়ে সেরকম কিছু নেই। পেতাম আমি রুবা, এখন পাও না। এখন তুমি আমার কাছে আসো কোথায়? ওদের বুকে রাখলে রুবা এত সুখ লাগে, মনে হয় ওরা আমার বুকের সবটা জুড়ে রয়েছে। তোমাকে খুব হিংসে হয় সারাক্ষণ ওদের সঙ্গে থাকতে পারো। আমার তো সারাক্ষণ মনে হয় কখন ওদের কাছে ফিরে আসবো। ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে মাহি আলমারি খুলে রুবার একটা সেলোয়ার কামিজ বের করলো। এটা পরে এসো। এসব আলখাল্লা আর পরবে না তুমি। এটা ম্যাটারনিটি ড্রেস। সমস্যা কিসের? কোনো সমস্যা নেই, অনেক পড়েছো, এখন থেকে নর্মাল যা পড়তে তাই পরবে। আজ সন্ধ্যায় শাড়ি পরবে। কোন খুশিতে রুবা অবাক হয়ে বলল, আমি তোমাকে পড়তে বলেছি, সেটা কি যথেষ্ট নয় রুবা? আচ্ছা পরবো, কিন্তু কারণটাও তো বলো। ফটোগ্রাফার আসতে বলেছি, ছেলেদের নিয়ে সবাই মিলে ফ্যামিলি ফটো তুলবো। রুবা সেলোয়ার কামিজ পরে এলো, সুন্দর করে চুল চিরুনি করলো। তাকিয়ে দেখো এখন কেমন লাগছে তোমাকে। আমি আমার আগের রুবাকে চাই, আমার পাগল বউ, যে আমার জন্য নাক ফোড়ানোর মতো পাগলামি করতো। সেই দুষ্টু মিষ্টি মেয়েটাকে চাই, যে বিয়ের পর পর দূর থেকে আমাকে দেখতো, কিন্তু চোখে চোখ পড়লেই চোখ নামিয়ে ফেলতো। না, মোটেই সেরকম করতাম না। আপনি কি করতেন জানেন রুবা ম্যাডাম? আপনি নিজের আশেপাশে একটা দেয়াল তুলে আমাকে পাগল বানাতেন। আপনার গায়ে থেকে সুন্দর একটা ঘ্রাণ পেতাম, বলতাম না, তোমার পাশে গেলেই ওই ঘ্রাণটা পেতাম। আমি পাগল হয়ে যেতাম। তুমি পাশ ফিরে শুয়ে থাকতে, গোসল করে মাথায় টাওয়াল পেঁচিয়ে তুমি যখন বের হতে, একটা স্নিগ্ধ ভাব তোমার মধ্যে থাকতো। আমার ইচ্ছে করতো তোমাকে গিয়ে জড়িয়ে ধরে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। প্রথম যেদিন নিজে নিজে শাড়ি পরলে তুমি, আমি রুমে ঢুকে তোমাকে দেখে পুরাই লস্ট হয়ে গেলাম। মনে হচ্ছিল আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। আমি জোর করে তোমার শাড়ি চেঞ্জ করিয়েছিলাম, কারণ আমি চাইনি তোমার ইচ্ছুর বিরুদ্ধে আমি তোমার কাছে আসি। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। হাসতে হাসতে বলল মাহি। রুবাও হাসছে। মাহি রুবাকে ধরলো। আমার সেই প্রেমিকাটাকে লাগবে, যে আমার জন্য অপেক্ষা করত, আমার জন্য স্বাস্থ্য, আমার আশেপাশে থাকতো সব সময়। কতদিন হয় রুবা তুমি আমাকে এক কাপ চা বানিয়ে খেতে দাও না? আগে কত করতে, তোমার কাচ্চি রান্না করার কথা মনে আছে? উফ, ওই ফালতু কাচ্চির কথা আর মনে করিয়ে দিও না প্লিজ। আমার তো খুব ভালো লেগেছিল সেই রাতটা। আমার জীবনের শ্রেষ্ঠ রাত ছিল, যে রাতে আমি তোমাকে আমার করে পেয়েছিলাম। মাহি রুবাকে কাছে টেনে নিল। যেই বড় ছেলে কেঁদে উঠে গেল, রুবা ছেলেকে এসে কোলে তুলে নিল। আচ্ছা, ব্যাপারটা বুঝলাম না। খুব একটা চান্স যদিও পাই না এখন। তুমি আমার কাছে আসলে তোমার ছেলেরা কেঁদে ওঠে কেন? ওদের গায়ে কি সেন্সর লাগানো আছে নাকি? বুঝে কিভাবে ওদের মায়ের কাছে আমি? আগে ডিস্টার্ব করতো তোমার বুয়ারা, এখন ছেলেরা। ভালোই। রুবা হাসছে। এই যে বাবারা, তোমাদের মা আগে আমার, তারপর তোমাদের সম্পদ। সবার আগে আমার অধিকার, তারপর অন্য সবার। রুবা বলল, ইস, এখন সম্পত্তি ভাগ করতে বসেছ ছেলেদের সঙ্গে? করবই তো, আমার সম্পদ পুরোটা দখল করে আছে ওরা। দুজন হাসছে। সাফিয়া বেগম আজ সারাদিন খুব ব্যস্ত। শিহাব চলে যাওয়ার পর
এতটা উৎসাহ নিয়ে কোনো আয়োজন করেছেন বলে মনে করতে পারছেন না। আজ ওনার নাতিদের সবাই দেখতে আসবে। কি যে ভালো লাগছে ওনার। মাহির ছেলেরা নতুন করে জীবনের বেঁচে থাকার তাগিদ দিচ্ছে দাদা দাদিকে। এত মায়া লাগে দুটোকে দেখলে। নিজের সন্তান সব সময়ই প্রিয়, আর সন্তানদের সন্তান বোনাস। ওদের মাঝে অন্যরকম সুখ। আজ ওদের কাছে বেশিক্ষণ থাকতে পারিনি। তিনি মনটা কেমন করছে ওনার। সন্ধ্যা থেকেই আত্মীয় স্বজন আসছে। কি যে ভালো লাগছে। তিনি মাহির বাবার দিকে তাকালেন। কি আনন্দ নিয়ে সবার সঙ্গে বসে গল্প করছে। কেউ জানে না ওনাদের দুজনের কাছে মাহির ছেলেরা। শিহাবের ফিরে আসা। মাহির বাবা প্রথম প্রথম জড়িয়ে ধরে দুজনকে। নীরবে শুধু কাঁদতো। সব সময় বলবে, সাফিয়া দেখো, ওদের গায়ে শিহাবের গায়ের ঘ্রাণটা পাবে। আমাদের শিহাব সত্যিই ফিরে এসেছে। সাফিয়া প্রতিদিন দুপুরে সাফিয়া বেগম বাচ্চাদের নিয়ে অনেকটা সময় ওদের দাদার সাথে কাটায়। নিজের ছেলেদের সঙ্গে কখনো এতটা নিবিড়ভাবে সময় কাটাননি মাহির বাবা। নাতিদের বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখবে, কত কথা বলবে। সাফিয়া বেঁচে থাকার ইচ্ছেটাই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মাহির ছেলেদের দেখে এখন অনেক বছর বাঁচতে ইচ্ছে করে। জীবন আমাকে সেই সুযোগ দিবে তো। সাফিয়া বেগম স্বামীর কাঁধে হাত রাখেন। তিনি ওদের বড় হতে দেখবে ইনশাল্লাহ। ওদের আমি শিহাবের মতো ব্যারিস্টার বানাবো। সাফিয়া। আসগর সাহেব চোখ মুছতে মুছতে বলেন, ঠিক আছে বানিও। তুমি ওদের খুব যত্ন করে বড় করবে সাফিয়া। প্রয়োজনে আরো লোক রাখো তোমাকে আর রুবাকে সাহায্য করতে। আমার নাতিদের যেন কোনো অযত্ন না হয়। মাহিকে যেন কোনো টাকা খরচ করতে না হয়। খেয়াল রেখো, ওরা আমার দায়িত্ব। তুমি মাহির কাছে তোমার কার্ড দিয়ে দাও। আমি আমার নাতিদের জন্য এত সুখ রেখে যেতে চাই সাফিয়া। ওরা হেসে খেলে জীবন পার করে দিতে যেন পারে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে শিহাবের বাবা। তুমি রুবার মাঝে শিহাবকে দেখো, তাই হয়তো রুবার ওসিলাতেই শিহাব আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আসগর সাহেবের কথা গুলো মনে হতেই সাফিয়া বেগমের চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া এসে ঘাড়ে হাত রাখতেই তিনি হকচকিয়ে গেলেন। কি হয়েছে খালাম্মা, আপনার শরীর খারাপ? না, আমি দারুণ আছি। তাহলে চোখে পানি কেন? ও কিছু না রে, অনেক দিন পর বাসায় বাচ্চা এসেছে। এখন যাই, দেখি আনন্দে চোখে পানি চলে আসে। তো আপনার নাতিরা কোথায়? রোবার ঘরে আসবে, বসো তোরা। বড়পা, রোবার শরীর কেমন? নাহার বেগম বললেন। বলো না নাহার, বাচ্চাদের জীবনের উপর দিয়ে জন্ম দিয়েছে। খুব খারাপ অবস্থা ছিল রূপার। এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নতুন মা তো সবকিছুতেই ভয় পায়। আর জানোই তো রুবা কেমন সেনসিটিভ, সারাক্ষণ বাচ্চাদের নিয়ে অস্থির হয়ে যায়। মাহির বড় মামি বলল, আমি জানি যমজ বাচ্চা কি কষ্ট। আমার দুই মেয়ের সময় কি কষ্ট করলাম। পেটে থাকতে কষ্ট, হওয়ার পর পালতে কষ্ট। কয়টা বছর বিভীষিকার মতো যায়। খালু খুব ফিল করে বাচ্চাদের, তাই না খালাম্মা? তোর খালুর জান বাচ্চারা কোর্ট থেকে দুপুর পরেই চলে আসবে বাচ্চাদের জন্য। বুকে জড়িয়ে বসে থাকবে, শুয়ে থাকবে, চুমু খাবে হাতে। বাচ্চারা হাত পা ছুড়বে, তিনি আনন্দে আত্মহারা হয়ে যায়। নিয়ে আসেন খালাম্মা ওদের। ওই যে ওটির সামনে দেখেছিলাম, আর তো দেখলাম না। আনছি, কিন্তু নিঝুম কোথায়? আসছে একটু পর। সাফিয়া বেগম বাচ্চাদের আনতে যাচ্ছেন। খালাম্মা সঙ্গে আসবো। আইরিয়া। সাফিয়া বেগম খুব সাবধানে দরজা খুলে ভেতরে ঢুকলেন। শব্দে যেন ঘুম না ভাঙে নাতিদের। রুমে ঢুকে দেখেন মাহি বড় ছেলেকে বুকের উপর নিয়ে বেডে কাত হয়ে ঘুমাচ্ছে, আর ছোটটাকে জড়িয়ে ধরে পাশের রুবা ঘুমাচ্ছে।
সাফিয়া বেগম মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। অনেক বছর এত সুন্দর দৃশ্য তিনি দেখেননি মনে হচ্ছে। ওনার চোখ ভিজে উঠল। খালাম্মা ওরা সবাই ঘুমাচ্ছে তো? রিয়া তোর মোবাইল দিয়ে ওদের একটা ছবি তুলতো। কি সুন্দর লাগছে সবাইকে মাশাআল্লাহ। রিয়া খালাম্মার কথা মতো ছবি তুললো। আমাকে দিবি ছবিটা? আপনার চোখে পানি কেন? বুঝবি না তুই? এই চারজন এখন আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ রে রিয়া। চল ওরা উঠুক, পরে আসি আমরা। দরজার শব্দে মাহির ঘুম ভেঙে গেল। মা কিছু বলবে? উঠে গেছো মাহি? সবাই চলে এসেছে, বাচ্চাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসছি মা। আচ্ছা এসো, আমি গেলাম। মাহি রুবাকে ডেকে রেডি হতে বলল। রুবা মাহির কথা মতো শাড়ি বের করলো। একটা লেমন ইয়েলো ডমিনে ড্রিপ পিঙ্ক ফ্লোরাল প্রিন্টের হাফ সিল্ক শাড়ি পরলো। সঙ্গে মাহির দেওয়া পাল সেট গলায়, হাতে চুড়ি। অনেক দিন পর সাজলো, চুল সুন্দর করে বাঁধলো। মাহি পেছনে এসে দাঁড়িয়ে বলল, এই তো আমার রুবা, কি সুন্দর লাগছে তোমাকে। না সাজলে তোমার রুবার ভালো লাগে না বুঝি? লাগে, কিন্তু পাগলের মতো থাকলে লাগে না। মাহির খুব ইচ্ছে করছে রুবাকে বলতে, আজ রাতে একটু আমার রুমে আসবে রুবা। তারপর আর বলল না। সে জানে মাকে রুমে রেখে রুবা জীবনেও আসবে না। মাহি মিটমিট করে হাসছে। হাসছো কেন? এমনি রুবা, কিছু না, চলো যাই। আসেন, বাবারা কত লোকজন এসেছে আপনাদের দেখতে। মাহি আর রুবা লিভিং রুমে আসতেই সাফিয়া বেগম নাতিদের নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। মাহি দেখে ডাইনিং টেবিলের উপর বড় দুটো ডালা, ঢেকে রাখা কাপড় সরিয়ে দেখতে গেল। নিঝুম কোথা থেকে এসে বাধা দিল, অপেক্ষা কর খালাম্মা, পরে দেখাবে। মা যে কত পাগলামি করতে পারে। নিঝুম করবি না? হসপিটাল থেকে ছেলেদের নিয়ে এসে দেখি পুরো বাসা বিয়ে বাড়ির মতো লাইটিং করা। অনেক অনুরোধ করে 3 দিন পর বন্ধ করেছি। প্রতিবেশীরা জিজ্ঞেস করা শুরু করেছিল কার বিয়ে। মাহি হাসছে। তুই আর রোবা খালাম্মাকে এত বড় আনন্দের উপলক্ষে দিয়েছিস, খালাম্মা তা প্রকাশ করবেই। বাচ্চারা তোর মতো সুন্দর হয়েছে মাহি। নিঝুম বলল, রোবার মতো হয়নি। আমার কাছে তো রোবার মতো লাগে। আমার কাছে তোর মতো লাগছে। কেমন আছিস নিঝুম? ফার্স্ট ক্লাস। নিয়াজ কোথায়? আসবে একটু পর। সাফিয়া বেগম মাহি আর রোবাকে ডাকলেন। দুটো ডালাতে গিফট আছে, তাই দিবেন। মা জানি তো সব রুবার, সব কষ্ট মেয়েরা করে, তাই উপহার মারাই পাই মাহি। আমার তো কোনো ক্রেডিটই নাই। নিজুম মাহির কাছে ফিস ফিস করে বলল, তুই তো শুধু মাস্তি করেছিস, আবার গিফট চাস বেশরম। রুবা তুমি বলো, যখন থেকে পজিটিভ জেনেছি তারপর থেকে কত যত্ন করেছি তোমার। আপু এটা ঠিক, ও আমার খুব যত্ন করেছে, এরকম কেউ পারে না। ওকে আমি অনেক কষ্ট দিয়েছি। মাহি রুবার মাথায় হাত রাখলো। তোমার কষ্টের কাছে এটা কোনো কিছুই না রুবা। আমি তো তাই বলি, বাবা হওয়া অনেক সহজ। রিয়া বলল, তুই রুবাকে কি দিলি মাহি? রিয়া আপু, একসঙ্গে দুই ছেলের মা বানিয়ে দিলাম। আরো গিফট লাগবে রুবার। সবাই মাহির কথায় হাসছে। আপু তোমার ভাই এই পার্লের গলায় ছেটটা দিয়েছে আর গোল্ডেন চুড়ি। আমি গরিব মানুষ, আমার মায়ের মতো এত কিছু দেওয়ার সামর্থ্য নেই। সাফিয়া বেগম রুবাকে দুই ডালাতে শাড়ি, গয়না, কোরআন শরীফ, বাচ্চাদের ড্রেস দিয়েছেন। আমার শাশুড়ি শিহাব মাহি হওয়ার পর এভাবে দিয়েছিল। আমিও তোমাকে দিলাম রুবা,
তুমি একসঙ্গে 2 বাচ্চার জন্ম দিয়েছো, তাই তোমার জন্য 2টা গিফট ডালা। রুবার জন্য আজ স্পেশাল খাবারের প্লেটও আছে। রেয়া বলল, মাহি তোর ছেলেদের বোন লাগবে না? কয়েক বছর পর আবার একটা ট্রাই করে দেখিস। আপু আমার ছেলের গার্লফ্রেন্ড লাগবে। এখন তুমি আর নিঝুম আগে সেটার ব্যবস্থা করো। সবাই হাসছে। মাহিদের বাসাটা আজ হাসি আনন্দে ভরে উঠেছে। সাফিয়া বেগম মাহিকে আলাদা করে ডেকে বললেন, মাহি তোমাকে একটু ওয়েস্টিনে যেতে হবে। এখন কেন? মাহি অবাক হয়ে মায়ের দিকে তাকালো। বলতে ভুলে গেছি, তোমার তৌহিদ চাচার মেয়ে নিউ ইয়র্ক থেকে ঢাকায় এসেছে। কি একটা এনজিওতে জব করে, রোহিঙ্গাদের ওখানে ভিজিটে যাবে। কিছুদিন ঢাকা কক্সবাজার মিলিয়ে থাকবে। কেমন দেখা যায়? হোটেলে থাকবে মেয়েটা। নিউ ইয়র্কে গেলে সব সময় ওদের বাসায় যাই আমরা। এখন কি করব সেটা বলো মা। ওকে গিয়ে বাসায় নিয়ে আসো। তোমার চাচি ফোন না দিলে তো জানতামই না দিশা ঢাকায় এসেছে আজ। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। ড্রাইভার পাঠিয়ে দিলে হবে না মা? তোমার বাবা বলল তোমাকে যেতে। আমরা গেলে সব সময় তোমার চাচা নয়তো ওনার ছেলে গাড়ি নিয়ে হোটেলে আসে আমাদের নিতে। আর তুমি এখন থেকে এখানে যেতে পারবে না মাহি। ঠিক আছে যাচ্ছি। আমি কি চিনি ওনাদের মা? তোমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। দিশাকে তোমার মনে আছে কিনা জানি না। ছোটবেলায় যখন আসতো দেখেছো হয়তো। তোমার একটু বড় হবে শিহাবের ছোট। শিহাব আর রোবা নিউ ইয়র্কে ওদের বাসায় গেছে। আমার এত সম্পর্ক আর চেহারা মনে থাকে না মা। আচ্ছা ভালো কথা, কি নাম বললে দিশা? কিন্তু থাকবে কোথায়? গেস্ট রুম তো আমার দখলে। তোমার দাদির রুমে থাকবে। ওই রুমের এসি কাজ করে না, তাই তো আমি গেস্ট রুমে চলে আসছি মা। তাহলে এখন নিচের গেস্ট রুমে দেওয়াটা খারাপ দেখাবে। সাফিয়া বেগম চিন্তায় পড়ে গেলেন। মা, আমি আমাদের রুমের সোফায় থাকি তাহলে হবে? মাহি মাকে কথাটাও বলল, কষ্ট হবে না তোমার সোফায় থাকতে? মোটেই না মা, ছেলেদের সঙ্গে থাকবো, এতেই আমার শান্তি। আচ্ছা ঠিক আছে, আমি গেস্ট রুম রেডি করতে বলি। তুমি 10টা বাজার আগেই চলে যেও। মোবাইল নাম্বার নিয়ে যেও। মাহি মনে মনে বলল, ডিয়ার সিস্টার দিশা, হোয়াট এভার ইউ আর, তুমি আরও আগে কেন এলে না? থ্যাঙ্কস ফর ইয়োর কামিং। তোমার জন্য আমি আমার রুমে রুবা আর ছেলেদের সঙ্গে থাকতে পারবো আজ। মাহির আনন্দে লাফাতে ইচ্ছে করছে। মাহি ওয়েস্ট ট্রেনের লবিতে বসে আছে। আসার পথেই সে দিশার সাথে কথা বলেছে। গত 10 মিনিট ধরে সে লবিতে বসে মোবাইলে টাইম পাস করছে। বাসায় সব গেস্ট রেখে সে এখন এক অজানা অদেখা মেয়ের জন্য হোটেলের লবিতে বসা। তার খুব একটা খারাপ লাগছে না, কারণ ওই দিশার জন্যই সে আজ নিজের রুমে থাকতে পারবে। একদিক দিয়ে দিশার আশাটা ভালোই হলো। প্রায় 25 মিনিট পর একজন সেলোয়ার কামিজ পরা, চোখে চশমা পরা মেয়ে মাহির সামনে এসে দাঁড়ালো। মাহির আজগর, জি আপনি দিশা? আপু বলে মাহি উঠে দাঁড়ালো। মাহি দিশা বলে মাহির দিকে হাত বাড়িয়ে দেওয়া মাঝারি হাইটের ছোট চুলের মেয়েটিকে দেখে মাহি অবাক হলো। সে ভেবেছিল লম্বা দেখতে আর একটু বয়স্ক কেউ হবে। হাত মিলিয়ে মাহি হাসি মুখে তাকালো দিশার দিকে। সরি, একটু দেরি করে ফেলেছি। আসলে আমি রেডি ছিলাম না। তুমি যখন ফোন দিয়ে বললে তোমার মাত্র 25 মিনিট লাগবে, আমি তারপর রেডি হতে গিয়েছি। এখন যেতে পারবেন তো? চলো। হোটেলের ফর্মালিটিজ শেষ করেছি।
তাহলে আমি গাড়ি নিয়ে আসছি, আপু আপনি আসেন। মাহি গাড়ি নিয়ে আসার জন্য এগিয়ে গেল। গাড়িতে উঠেই দিশা মাহিকে জিজ্ঞেস করলো, কতক্ষণ লাগবে? এখান থেকে তোমাদের বাসা 5 থেকে 7 মিনিট। ওরা গুলশান 2-এর সিগন্যালে বসে আছে। মাহি তুমি তো ব্যারিস্টার তাই না? না আপু, আমার বড় ভাই ব্যারিস্টার, আমি ডাক্তার। ও আচ্ছা, শিহাব ব্যারিস্টার ছিল। ওর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে খুব খারাপ লেগেছে। নিউ ইয়র্কে আমাদের বাসায় যখন ওয়াইফ নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে দেখা হয়নি যদিও। আমি তখন আটলান্টায় ছিলাম, কিন্তু আমার আব্বু বলেছিল খুব সুন্দর একটা বউ নিয়ে শিহাব এসেছে। জি আপু। ওয়েট, তুমি আমাকে আপু আপনি করছো কেন? আমাকে কি তোমার খুব বয়স্ক মনে হচ্ছে? আমাকে বলা হয়েছে আপনি আমার বয়সে বড়। এদেশে বড়দের এই সম্মানটুকু করা হয়। মাহি হেসে বলল, হতে পারে, কিন্তু প্লিজ আমাকে নাম ধরে এবং তুমি বলে ডাকলে খুশি হব। জি আচ্ছা। আপনি ভালো বাংলা বলেন দেখছি। আমাদের বাসায় সব সময়ই বাংলাটাই বলে সবাই। ও, একটা কথা জিজ্ঞেস করব। আমি যদিও ফ্যামিলির খুব একটা খবর রাখতে পারি না, কিন্তু আমি শুনেছি শিহাবের ওয়াইফের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। কথাটা কি সত্যি? জি, ঠিক শুনেছ। দিশা মাহির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সিগন্যাল ছেড়েছে মাহি, গাড়ি সামনের দিকে টান দিল। তুমি কক্সবাজার যাবে তাই না? হুম। দিশার মাহিকে দেখে একটু অবাক লাগছে। হ্যান্ডসাম, গুড লুকিং, অ্যানম্যারিড একটা মেয়ে এই যুগে ভাইয়ের উইডোকে বিয়ে করতে রাজি হলো। তুমি মনে হয় একটু অবাক হয়েছো দিশা। অবাক হওয়ার কিছু নেই। দিস ইজ লাইফ অ্যান্ড লাক। আমি শুনে বিশ্বাস করিনি, তোমার মুখে শুনে অবাক হয়েছি সত্যিই। ইউ আর কোয়াইট ইন্টারেস্টিং মাহি। মাহি হাসলো। প্রসঙ্গ এড়াতে মাহি অন্য প্রশ্ন করলো, তোমার এখানে কাজটা কি? আমার অর্গানাইজেশন ডাব্লিউএইচ এর সঙ্গে একটা প্রজেক্ট আছে, সেটার ভিজিটেই আমাকে এখানে আসতে হয়েছে। কক্সবাজার গিয়ে থাকতে হবে কিছুদিন। রোহিঙ্গা ক্যাম্পগুলো ভিজিট করব। আচ্ছা, আগে গিয়েছো কক্সবাজার? অনেক ছোটবেলায়, যা আমার মনে নেই। মাহির গাড়ি বাসার বাইরে পার্ক করতে হয়েছে। বাসা ভর্তি গেস্টদের গাড়ি। এসো বলে মাহি দিশার দরজা খুলে দাঁড়ালো। থ্যাঙ্কস মাহির। আমার লাগেজ তুমি চলো, লোকজন আছে, নিয়ে আসবে। মাহি ড্রাইভার আশরাফকে চাবি দিয়ে বলল, লাগেজ উপরে পাঠাও। তোমাদের এখানে হেল্পিং হ্যান্ড ব্যাপারটা দারুণ মজার। ওয়েট, এত গাড়ি কেন তোমাদের? সব গাড়ি আমাদের না, বাসায় গেস্ট এসেছে, তাদের গাড়ি বলে মাহি এগিয়ে গেল। আজ কি কোনো সেলিব্রেশন? হুম, আমার আমার ছেলেদের দেখতে এসেছে সব রিলেটিভস। তোমার ছেলেও হয়ে গেছে? ইন্টারেস্টিং। দিশা অবাক হয়ে বলল, আমার দুটো টুইন ছেলে হয়েছে 1.5 মাস আগে। সো সুইট। ওরা কথা বলতে বলতে দোতলায় উঠে এলো। সাফিয়া বেগম দিশার দিকে এগিয়ে এলেন। দিশা সাফিয়া বেগমের পায়ে হাত দিয়ে সালাম করলো। কেমন আছেন চাচি? আমি ভালো আছি। তোমার আম্মু না ফোন দিলে তো জানতেই পারতাম না তুমি এসেছো বাংলাদেশে। বিশ্বাস করেন চাচি, আমি ফোন দিতাম আপনাকে। তুমি হোটেলে উঠতে গেলে কেন? অফিসিয়াল ভিজিট চাচি, তাই ভাবলাম হোটেলেই ভালো হবে। তবে আমি আসতাম আপনাদের সঙ্গে দেখা করতে। এসো ভেতরে এসো দিশা, আজ বাসায় একটা পার্টি চলছে, আরো লোকজন আছে, পরিচয় করিয়ে দেই। জি মাহির বলল। মাহি এসে ছেলেদের কোলে নিয়ে বসেছে। ওর সব সময়
দুজনকে একসাথে নিতে ভালো লাগে। কয়দিন পর আর পারা যাবে না। এখন দুজন খুবই নড়াচড়া করে। রুবা মাহের পাশে গিয়ে বসলো। কি অবস্থা তোমার? অনেকক্ষণ বসে আছো, খারাপ লাগছে না তো রুবা? না, খুব এনজয় করছি সবার সঙ্গে গল্প করে। দারুণ খবর আছে, আজ তোমাদের সঙ্গে থাকবো আমি। মা কিছু বলবে না? না, তোমার মাই আমাকে ডাকবে দেখো। এমনও হতে পারে শুধু আমি, তুমি আর ছেলেরা থাকবে। সত্যিই? হুম। গেস্ট যে মেয়েটা এসেছে, ওর জন্য গেস্ট রুম ছেড়ে দিতে হলো আমাকে। তাহলে তো তোমার মনে লাড্ডু ফুটছে ডাক্তার সাহেব। হুম, তোমার জন্য কিন্তু না, আমার ছেলেদের জন্যে। তাহলে ঠিক আছে, আমাকে ধরতে আসলে দেখো, ছেলেদের সহ আমিও চিৎকার দিব গলা ছেড়ে। রুবা ফিসফিস করে বলল, আচ্ছা দিও। মাহি হাসছে। দিশা ওদের কাছে এগিয়ে এলো। মাহি কোলে ছেলেদের দেখে আদর করলো। দিশা, এই যে রুবা আমার ছেলেদের মা। রুবা দিশাকে আনতে গিয়েছিলাম, তুমি তো গিয়েছো দিশাদের বাসায় নিউ উইকে। রুবা, তোমার কথা আম্মুর কাছে শুনেছি। যতটা শুনেছি তুমি তার চেয়েও বেশি সুন্দর। আপনার সঙ্গে দেখা হয়নি তখন আপু, আমি তখন আটলান্টায় ছিলাম। তোমার ছেলেরা মাশাল্লাহ খুবই কিউট হয়েছে। বয়স কতদিন? 1.5 মাস হলো। নিঝুমের দাঁড়ালো ওদের পাশে। আপু, নিঝুম আপুর সঙ্গে পরিচয় করিয়ে দেই আপনাকে, মাহের খালাতো বোন। আপু ডাক্তার, আপু দিশা আপু, বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। ও আচ্ছা। মাহি রুবাকে বলল, দিশাকে ডিনার করাও রুবা। আপু আসেন ডিনার করতে, আমি এখন কিছু খাবো না। না বললে হবে নাকি? আসেন তো বলে রুবা দিশাকে টেনে নিয়ে গেল। তোর কাজিন হয় মেয়েটা? কি করে? এনজিওতে জব করে, বিবাহিত। এত কিছু জিজ্ঞাসা করিনি তো, তবে হয়তো আমার চেয়ে বয়সে বড়। অলরেডি বিয়ে হয়ে যাওয়ার কথা। কেন ঘটকালি করবি? ভেরি ফানি, এমনি জানতে চাইলাম। আগে ছেলেরা এসব জানতে চাইতো, একটা মেয়ে বিবাহিত না অবিবাহিত। এখন দেখি মেয়েদের একটা মেয়েকে দেখলে টেনশন বেশি, বিবাহিত না অবিবাহিত। বলছে তোকে বেশি বুঝিস। ভুল কি বললাম নিঝুম? দেখ, তোর কথা শুনে তোর ছেলেও হাসছে। আমার বড়টা ঘুমের মধ্যে এত হাসে, দেখবি একটু পর পর হাসছে। রাতে জেগে থাকে, ছোটজন বারবার ওঠে। তুই রাখতে পারিস, রাত জাগিস মাহি। আমাকে তো মা রুম থেকে বের করে দিয়েছে, আমি থাকি গেস্ট রুমে, মা ওদের সঙ্গে থাকে। নিঝুম হাসছে। তাই? তাহলে তো ভালোই আছিস, আরামে ঘুমাচ্ছিস। মোটেও সেরকম কিছু না, আমার ওদের তিনজনের সঙ্গেই থাকতে ইচ্ছে করে, কিন্তু মা তো জানিস যা বলবে তাই। ও, এখন তোর বিরহ বলছে চলছে বউ বাচ্চার পাশের রুমে আর তুই আরেক রুমে। হুম, দে একজনকে কোলে দে। নিঝুম মাহির ছোট ছেলেকে কোলে নিল। মিদিকে ডেকে নিঝুম বলল, আমাদের একটা ছবি তুলে দে তো। ছবি তোলার পর নিঝুম টা দেখিয়ে মাহিকে বলল, মাহি দেখ ছবিটা সুন্দর হয়েছে। হুম, ছবিটা অন্যরকমও হতে পারতো, তাই না মাহি? কি জানি, হয়তো আবার এটাই সত্য, এবং এই সত্যটাই অনেক সুন্দর, তোর জন্য আমার জন্য। সেটাই নিঝুম, তুই ছেলেদের কোলে নিয়ে বসে আছিস, আমি দূরে থেকে দেখছি। তোকে খুব সুন্দর লাগছিল, একজন পরিপূর্ণ মানুষ। দোয়া করিস। আসার পর থেকে আমার এদের দুজনকেই এত আদর আদর লাগছে। আমি তাকিয়ে বারবার দেখি আর বুকে জড়িয়ে আদর করছি। তোর ছেলে মাহি, হয়তো সেই জন্যই ওরা আমাকে এত মায়ায় জড়িয়ে ফেলছে।
ছোট বাচ্চা মানেই মায়া নিঝুম, সবার বাচ্চা মায়ায় জড়ায় না রে। রুবা এখন কেমন আছে? আছে, ছেলেদের নিয়ে সারাক্ষণ ব্যস্ত, নিজের দিকেও তাকানোর সময় নেই তার। নতুন মাদের এই অবস্থাই হয়, তার মধ্যে দুই বাচ্চা একসঙ্গে, পাগল হয়ে যাওয়ারই কথা। ও পাগলই হয়ে গেছে। সব গেস্ট চলে গেছে, মাহি বাচ্চাদের নিয়ে নিজের রুমে বসে আছে। রুবা কি করছে কে জানে, কখন গেছে রুমে, আসেনি এখনো। সাফিয়া বেগম রুমে এসে ঢুকলো। দিশাকে রুমে দিয়ে আসলাম। রুবা কোথায় মা? কিচেনে কিছু একটা করছে। এত রাতে ওর কিচেনে কি কাজ? ছেলেদের ফিডার ধুয়ে আনছে হয়তো। তোমার কষ্ট হবে না তো সোফায় থাকতে মাহি? আমি ঠিক আছি মা। মাহি মোবাইল চার্জ দিয়ে উঠে দেখে চার্জার গেস্ট রুমে, এখন আনতে যেতে হবে। রুম থেকে বের হয়ে গেস্ট রুমের দরজায় নক করলো মাহি। ওর একটু আনইজি লাগছে। দিশা দরজা খুলে দিল। সরি দিশা, আমার মোবাইলের চার্জার এই রুমে আছে। শিওর আসো ভেতরে, তোমার আরো জিনিস মনে হয় এখানে? ও আচ্ছা, ল্যাপটপ, পারফিউম, ঘড়ি, অনেক কিছু। তুমি এখানে ছিলে মাহির? মাহি বেড সাইড ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা নিয়ে পকেটে ঢুকালো। বাচ্চাদের সঙ্গে তাদের দাদি থাকে তো, আমাকে গেস্ট রুমে এক্সপোর্ট করে দিয়েছে বলে হাসলো মাহি। ইন্টারেস্টিং, চাচি টেক কেয়ার করে ওদের। টুইন তো, রুবা একা পারে না। 1.5 মাস থেকে তুমি গেস্ট রুমে থাকো, দারুণ তো। এই দেশে এই হয়, নানি দাদিরা বাবাদের বাচ্চাদের থেকে আলাদা করে দেয়। তুমি তাহলে তো খুব কষ্টে আছো। দিশা ঠোঁট চেপে হাসছে। খুব। থ্যাঙ্কস টু ইউ দিশা, তুমি এলে বলেই মা আমাকে রুমে অ্যালাউ করেছে। এখন আসি, অনেক রাত হয়েছে, বাকি জিনিস কালকে নেওয়া যাবে। গুড নাইট। মাহি বের হয়ে গেল। দিশার মজাই লাগছে সবকিছু। দুই ছেলে ঘুমিয়ে গেছে, মাহি ওদের আদর করে দিল। দুজনকে জড়িয়ে এসে কিছুক্ষণ শুয়ে রইল। ওদের এভাবে ধরে থাকলে খুব শান্তি লাগে মা। হুম। আজ সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, কিন্তু মনটা ছটফট করছিল ওদের কাছে আসার জন্য। বাসার বাইরে থাকলে আমার এমন লাগে। যাও মাহি, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হুম। রুবা রুমে ঢুকলো। মাহিকে বলল একটু আসবে। কোথায়? আমার সঙ্গে বলে বের হয়ে গেল। যাও মাহি, কোনো দরকারে ডাকছে হয়তো। আমি শুয়ে পড়লাম। দরজায় শব্দ যেন না হয়, ওদের ঘুম পাতলা। মাহি রুম থেকে বের হয়ে গেল। রুবা পোর্চের উপর দাঁড়িয়ে আছে। মাহি রুবার পাশে গিয়ে দাঁড়ালো। ডাকলে কেন? এমনি চলো, এখানে বসে কিছুক্ষণ। কি ব্যাপার রুবা, শরীর ঠিক আছে তোমার? হঠাৎ আমার সঙ্গে এত রাতে এখানে বসতে চাইছো? ঢং করো না তো। কতদিন এখানে দুজন বসি না, তাই ভাবলাম দুজন বসে চা খাই। আজ চাঁদ কোন দিকে উঠলো? রুবা তার ছেলেদের রেখে আমার কথাও ভাবছে। মাহি দুষ্টুমি করে বলল, এসব বললে চলে যাব কিন্তু। মাহি হাত ধরে টেনে আনলো। দুষ্টুমি করছি, বসো। রুবা চায়ের মগ এগিয়ে দিল মাহির কাছে। তুমি খাবে না? তোমারটা থেকে খাবো। মাহি কাছে ঘেঁষে রুবাকে ধরলো। কতদিন পর, তাই না রুবা? আমি তো ভুলেই গিয়েছিলাম, এভাবে কখনো রাতে বসে গল্প করতাম আমরা। আমি ভুলিনি, আমারও খুব ইচ্ছে করে, কিন্তু বাচ্চাদের সামলে পারছি কোথায় তোমার দিকে তাকাতে? আমার দিকে তাকানোর দরকার নেই, আপাতত নিজের দিকে তাকাও। আজ কি বলছিলে ডাক্তার সাহেব? তুমি আমাকে মুগ্ধ হয়ে দেখতে বিয়ের পর, কিন্তু আমি তো খেয়াল করিনি কখনো তোমার চোখে কিছু। ওই কপালে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে, যে সদ্য আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই ডেকেছি। দূর হতে
তোমারই দেখেছি আর মুগ্ধ চোখে চেয়ে থেকেছি। আপনার কি আর সেই খেয়াল ছিল রুবা ম্যাডাম? কতদিন পর তোমার গান শুনলাম। আমাদের জীবনটা এখন গতানুগতিক এক ট্রেকে ঢুকে গেছে রুবা। এখন তুমি ব্যস্ত, আমাকে সময় দিতে পারছো না। আবার কখনো এমন সময় এসেছে, আবার আসবে, আমি সময় দিতে পারবো না। তখন বুঝতে হবে একে অপরকে, এটাই সবচেয়ে বড় কথা। তুমি এত কিছু চিন্তা করো কিভাবে? এত সুন্দর করে করতে হয়, জীবনে ভালো থাকতে হলে চিন্তা করতে হয় রুবা। কিন্তু আমি খুব বিরক্ত হচ্ছি মায়ের উপর। মাহি বলল, কেন? মা আমাকে খুব আন্ডার এস্টিমেট করছে। ছেলেদের টেক কেয়ার করা নিয়ে। কোথায়? আমার ছেলেদের আমি কি বুঝি না কোনটা ভালো হবে? এই বলবে দরজা এভাবে বন্ধ করবে, এভাবে খুলবে, এভাবে কোলে নেবে না, ওইভাবে খাওয়াবে না। আশ্চর্য। তুমি মন খারাপ করছো কেন মা? মা ওদের নিয়ে পজিটিভ একটু। তুমি তো জানো না বাবা কি করে কোলে নিয়ে একদিন স্টাডি রুমে নিয়ে গেল, পুরো বাড়ি ঘোরালো বাচ্চাদের। এই কাজ আমি করলেই তোমার শাশুড়ি আমাকে বাসা থেকে বের করে দিত রুবা। ওরে বাবা, বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছো তুমি। একদম ছোটটা ফর্সা মুখ এমন লাল হয়ে যায় রাগে। বাবার মতো বলে মাহি রুবার গাল টেনে দিল। রুবা হাসছে, মাহিও হেসে দিল। দূর থেকে দিশা অবাক হয়ে দেখছে ওদের। ওর খুব অবাক লাগছে। দুটো মানুষ একটা সময় একে অপরের সঙ্গে দেবর ভাবির সম্পর্কে বাধা ছিল। একটা দুর্ঘটনা, একজন মানুষের মৃত্যু তাদের জীবনের রূপ, নাম সব চেঞ্জ করে দিল। কিন্তু ওরা ওই অবস্থা থেকে কত সুন্দর জীবনটাকে গুছিয়ে নিয়েছে, কত সুন্দর ভালোবাসা, প্রেম। এই রাতে ছাদে বসে গান গেয়ে শোনাচ্ছে মাহি। আবার রুবা পরম নির্ভরতায় তার ঘাড়ে মাথা রেখে বসে আছে। এক মগ থেকে চা শেয়ার করছে। কত সুন্দর ওদের সম্পর্কটা। চাঁদের আলোয় দুজন ভালোবাসার মানুষের নিজেদের মধ্যে মগ্ন হয়ে আছে। মাহিরকে এই কয়েক ঘন্টা দেখেই ওর এত ইন্টারেস্টিং লাগছে ছেলেটাকে। অদ্ভুত এক মানুষ। কখনো মনে হচ্ছে শান্ত, কখনো চটপটে, কখনো ইমোশনাল। নিজের সন্তানদের নিয়ে কতটা আবেগপ্রবণ। ছেলেদের সঙ্গে থাকতে পারছে না, সেই জন্য সামান্য কথাতেই বোঝা গেল সে কতটা ফিল করছে তাদের। সবচেয়ে অদ্ভুত লাগছে যে মেয়েটাকে কয়েক বছর ভাবি হিসেবে গ্রহণ করেছে, বিয়ে করে কি সুন্দর সেই মেয়েটাকে এক অদ্ভুত ভালোবাসার বন্ধনে সে জড়িয়ে রেখেছে। খুব জানতে ইচ্ছে করছে মানুষটাকে। এই জীবনে কম তো দেখা হলো না। মেয়ে কি আবেগের মুখোশ পরা মানুষের। এর মাঝে এরকম মানুষও তাহলে আছে কোথাও না কোথাও। দিশা ওদের দিকে তাকিয়ে থাকার লোভ সামলাতে পারছে না। অনেক অনেক বছর সত্যিকারের ভালোবাসা দেখা হয় না, সত্যিকারের মানুষ দেখা হয়নি তার। 2 দিন সোফায় ঘুমিয়ে মাহি বুঝতে পারছে আসলে যতটা সহজ ভেবেছিল সে ততটা সহজ নয়। সোফায় শুয়ে রাত পার করে দেওয়া তবুও তার কাছে ভালোই লাগছে। রাতে যতবার বাচ্চারা উঠে সেও উঠে ওদের সঙ্গে জেগে থাকে। কিন্তু ওর আনন্দ খুব একটা স্থায়ী হলো না। 3 দিনের দিন হসপিটালে প্রচণ্ড গা ব্যথা শুরু হলো। প্রথমে ভেবেছিল সোফায় থাকলে তাই, কিন্তু যখন শরীরের টেম্পারেচার বাড়ছে তখনই বুঝলো আসলে জ্বর এসেছে বলেই খারাপ লাগছে। বাসায় ফিরে নিজেই বাচ্চাদের থেকে দূরে সরে রইল। লিভিং রুমের দরজায় গিয়ে শুয়ে পড়ল মাহি। লাইলি বুয়া কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে এলো। বুয়া, তোমার ভাবি
ফ্রি থাকলে ডেকে নিয়ে এসো যাও। জি ভাইজান বলে বুয়া চলে গেল রুবাকে আনতে। কিছুক্ষণ পর রুবা এসে কাছে দাঁড়ালো। কখন এলে তুমি? রুবা দেখো তো আমার জ্বর এলো কিনা। রুবা মাহির গায়ে হাত দিয়েই বুঝলো জ্বর। শরীর যথেষ্ট গরম। আমি দাদির রুমে থাকবো, তুমি আমার জিনিসপত্র এনে দাও। আমার খারাপ লাগছে খুব। ওষুধ খেয়ে নাও আগে। দাও। ছেলেরা কি করে? ওরা ঘুমাচ্ছে। উঠলে আমাকে খবর দিও, আমি দেখে আসবো গিয়ে। ভাইরাস জ্বর তো, ওদের কাছে থাকা ঠিক হবে না আমার। খুব কষ্ট হচ্ছে তোমার। মাহিরুবার হাত ধরলো। তোমাদের থেকে দূরে থাকবো, সেজন্য কষ্ট হচ্ছে। আমি ওষুধ আর তোমার ঘরে পড়ার ড্রেস নিয়ে আসছি। হুম। সাফিয়া বেগম মাহির কাছে ছুটে এলেন। হঠাৎ করে জ্বর বাঁধিয়ে ফেললে কিভাবে মাহি? বুঝতে পারছি না মা। বাচ্চাদের থেকে দূরে থাকা। চিন্তা করো না মা, আমি দাদির রুমে থাকবো। তুমি তো আবার অসুস্থ হয়ে গেলে নিজেই বাচ্চা হয়ে যাও। এখন থেকে আর হব না। মাই হাসলো। লাঞ্চ করেছিলে কিছু? কিছু খেতে ইচ্ছে করছে না মা। প্লিজ তুমি আর রুবা খাও খাও বলে অত্যাচার শুরু করবে না। তুমি একদম খাওয়া ছেড়ে দাও বলেই খাও খাও বলতে হয় মাহি। তোমরা যেটা করো সেটাকে বলে অত্যাচার। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যাও, রেস্ট নাও। আর দয়া করে কুদরত ভাইকে পাঠাও নতুন এসি আনতে। দাদির রুমের এসি কাজ করছে না, এটা ঠিকও হবে না। আমাকে মনে হচ্ছে পার্মানেন্টলি এখানেই থাকতে হবে। মাহি দীর্ঘশ্বাস ফেলল। দেখছি কি করা যায়। সাফিয়া বেগম উঠে চলে গেল। রুবা এসে মেডিসিন খাইয়ে দিল। কিছু খাবে তুমি? না। প্লিজ স্যুপ এনে সামনে ধরবে না। রুবা বলে দিচ্ছি। ঠিক আছে। দিশা আপু তো কক্সবাজার, তুমি ইচ্ছে করলে গেস্ট রুমেই থাকতে পারো। দিশা আবার আসবে, বারবার রুম চেঞ্জ করতে ভালো লাগে না। তার চেয়েও বড় কথা, একটা মেয়ে বিছানায় ছিল, আমি গিয়ে আবার ওই বিছানায় থাকবো। ও আসলে আবার উঠে যাব, এটা কারোর জন্যই সুখকর না। আচ্ছা চলো দাদির রুমে দিয়ে যাই তোমাকে। হুম। মাহি দাদির বিছানায় শুয়ে জ্বর মেপে দেখে 103। মাথায় পানি দিয়ে দেই। না, আমি ঘুমাবো। রুবা তুমি আমার পাশে একটু থাকো প্লিজ। ঠিক আছে, আমি আছি, তুমি ঘুমাও। আচ্ছা থাক, লাগবে না। বাচ্চাদের কাছে যাও, আমি থাকতে পারবো। তুমি দেখো এসি কখন আসবে। আমি সব সহ্য করতে পারছি, গরম পারছি না। মাহি ঘুমিয়ে গেছে। রুবা উঠে গিয়ে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে ওর কপালে ধরলো। মাহি চোখ খুলে তাকালো। দরকার ছিল না, এমনি ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও, আমার কাজ আমাকে করতে দাও। ছেলেরা কাঁদবে তোমার জন্য, যাও রুবা। আমি আজ তোমার জ্বর না কমা পর্যন্ত কোথাও যাব না। মা রাখছে ওদের, ফরিদা বুয়াও আছে। এখন গেঞ্জি খুলো, গায়ে স্পঞ্জ করে দেই। লাগবে না। তোমাকে কথা বলতে না করলাম না মাহি। আচ্ছা ঠিক আছে। রুবার মনটা এত খারাপ লাগছে। মাহি ওর কোলের কাছে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিয়ের পর একবার এরকম জ্বর ছিল মাহির। অনেক কষ্ট পেয়েছিল মাহি। সন্ধ্যায় রুবা বাচ্চাদের নিয়ে বসে আছে। সাফিয়া বেগম বললেন, মাহির জ্বরের কি অবস্থা? খুব কষ্ট পাচ্ছে মা। বাসার বড় বাচ্চা, সে দেখবে কত মেজাজ দেখাবে। সবচেয়ে আগে খাওয়া বন্ধ করবে। বাবুর মুখের সামনে খাওয়া নিয়ে তখন কত কাহিনী করতে হবে। সাফিয়া বেগম হাসলেন। মা, আমি ওর কাছে থাকলে আপনি এদের সামলাতে পারবেন। মাহির টেক কেয়ার করতে গিয়ে তুমি আবার অসুস্থ হয়ে যাবে না তো? না মা, রুবা মনে মনে ভাবছে, অসুস্থ হয়ে গেলে হবে কিন্তু
ও মাহির পাশেই থাকবে। কিছুক্ষণ পর মাহি এসে রুমে ঢুকলো। এখন কি অবস্থা তোমার? ঠিক আছি মাহি। ছেলেদের কোলে দাও একটু, সারাদিন ওদের দেখি নাই। ভাইরাত ঝর্ণা তোমার কোলে নিবে, পেঁচায় কিছু না। মা কোলে নিলে কিছু হবে না। আচ্ছা থাক মাহি। বাচ্চাদের গালে হাত ছুঁয়ে বের হয়ে গেল রুম থেকে। মা আপনার ছেলে রাগ করেছে। রাগ করার কি আছে? ও নিজে ডাক্তার, ও জানে না ভাইরাত জ্বর এখন বাচ্চাদের কাছে আসা ওর উচিত না। যাই বলেন মা, ও অভিমান করেছে, আমি গিয়ে দেখব। আচ্ছা যাও, কথা বলো, চিন্তা করো না, আমি তোমার বাচ্চাদের সামলাচ্ছি। তুমি আমার বুড়া বাচ্চাকে সামলাও। অভিমান হয়েছে তার। সাফিয়া বেগম হাসছেন। রুবা শাশুড়ির দিকে তাকিয়ে আছে। মাহি লিভিং রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ল। মায়ের কথায় তার খুব কষ্ট লেগেছে। বাচ্চাদের কাছে যেতে দিচ্ছে না, থাকতেও দিচ্ছে না। আচ্ছা, সব দাদিরা কি নাতিদের নিয়ে এমন করে? মাহি চোখ বন্ধ করে শুয়ে আছে। রুবা ওর পাশে এসে মাথায় হাত রাখলো। যাও রুবা, তুমিও এখান থেকে যাও। তোমার শাশুড়ি তোমার নিষেধ করেনি আসতে। নিষেধ করবে কেন? আশ্চর্য। আর আমি ছাড়া তোমার টেক কেয়ার কে করবে শুনি? তোমার শাশুড়িকে গিয়ে বলো আমাকে আরো 2-3টা বিয়ে করাতে। তারপর আমি আরো নাতি নাতনি পয়দা করে দিব। তখন আমাকে বাসা থেকেই বিয়ে করে দিতে পারবে সে। এত অভিমান। রুবা হাসছে। হাসবে না রুবা? আচ্ছা ঠিক আছে, হাসবো না। কি খাবে বলো, বানিয়ে দেই প্লিজ। বলেছি না, খাওয়া খাওয়া করবে না। এত জ্বালাবে না তো মাহি। অবাক হয়ে আমি যাই, এত বোঝদার একজন মানুষ অসুস্থ হলেই ছোট বাচ্চা কিভাবে হয়ে যায়। তুমি এভাবে বসে থাকো, উঠবে না। মাহি রুবার হাত ধরে রাখলো। অসুস্থ হয়ে তোমাকে ঝামেলায় ফেলে দিলাম তাই না রুবা? খুব ঝামেলায় ফেলে দিলে। অসুস্থ তো আমি বেশি থাকি। তুমি তো সেই বিয়ের পর একবার কয়েকদিন জ্বরে ভুগলে তোমার সেবা তো করতেই পারি না, উল্টো সেবা যত্ন আমি নেই তোমার। আমি অসুস্থ হয়ে তোমাকে বেশি কষ্ট দেই সব সময়। রুবা, জ্বর হয়ে ভালোই হয়েছে, তুমি আমার পাশে বসে আছো। কতদিন তুমি আমার পাশে এসে বসো না? তুমি আমাকে খুব মিস করো। অনেক অনেক মিস করি রুবা। আমাদের বিয়ের পর কোনোদিন এক রাতও তোমাকে ছাড়া থাকিনি। এখন একই বাসায় থাকি। এমনও যায় তোমার পাশে একটু সময় বসা যায় না। তুমি মিস করো না আমাকে? রুবা ঝুঁকে মাহির কপালে চুমু খেয়ে বলল, খুব। হ্যালো লাভ বার্ডস। দিশা লিভিং রুমে ওদের সামনে এসে দাঁড়ালো। রুবা একটু লজ্জা পেয়ে গেল। কি অবস্থা তোমাদের? এই তো কখন এলে? মাহি জিজ্ঞেস করলো। হঠাৎ করে ঢাকার অফিসে একটা কাজ পড়লো, বিকেলের ফ্লাইটে চলে এসেছি। সোজা অফিসে গেলাম, সেখান থেকে এই যে বাসায় এসে ঢুকেছি। তোমাকে এমন দেখাচ্ছে কেন মাহি? ভাইরাল ফিভার। ও আচ্ছা, রেস্ট নাও, পরে কথা হবে। রুবা কেমন আছো? আমি ভালো আছি। চা এখন দিতে বলবো আপনার জন্য, নাকি ফ্রেশ হয়ে এসে খাবেন আপু? পরেই খাবো, খাই। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলবে না প্লিজ রুবা। আচ্ছা ঠিক আছে। দিশা গেস্ট রুমের দিকে চলে গেল। আপু ফ্রেশ হয়ে আসুক, তারপর একসঙ্গে সবাই চা খাই চলো। আমার কিছু ভালো লাগছে না রুমে গেলাম বলে মাহি উঠে রুমে চলে গেল। বুয়া উঠে গেল কিচেনের দিকে। বুয়াকে চা বানাতে বলবো সবার জন্য। মাহির জ্বর হলে কিছু খেতে চায় না, তারপরেও সে মাহির জন্য স্যুপ বানাতে শুরু করলো। অনেক জোর জবরদস্তি করতে হবে সে জানে, তারপরেও চেষ্টা করতে হবে খাওয়ানোর।
দিশা এসে কিচেনে ঢুকলো। কিছু লাগবে আপু? না, তোমার সঙ্গে গল্প করতে এলাম। কেমন লাগছে বাংলাদেশে এসে? খুব ভালো, অনেক বছর পর আসলাম। আপনার একটা জিনিস খুব ভালো লাগছে আমার, আপনাকে দেখে বোঝা যাচ্ছে না এদেশের সঙ্গে আপনার যোগাযোগ নেই। কে বলল যোগাযোগ নেই? রুবা, আমাদের বাসায় সবাই খাঁটি বাঙালি। এখনো আম্মু ছুটির দিনে সকালে ঢেলা খিচুড়ি, বেগুন ভাজি করবে, সবাই তাই খায়। কোনো একটা উপলক্ষ হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবে বাসায় ভরে যাবে। আমাদের পাসপোর্টটা নীল, কিন্তু মনের ভেতরটা লাল সবুজ। বলেই হো হো করে হেসে দিল দিশা। হাসছো যে আপু? আব্বুর ডায়লগটা কপি করে দিলাম তো তাই হাসছি। এটা আব্বু সব সময় বলতো। চাচা খুব বাংলাদেশকে মিস করেন, ওনার সাথে কথা বলে বোঝা যায়। হুম। কি করছো তুমি রুবা? মায়ের জন্য স্যুপ বানাচ্ছি, যদিও খাবে কিনা শিওর না। খাবে না কেন? অসুস্থ থাকলে কিছু খেতে পারে না উনি। উনি তখন বেবি হয়ে যান। মাকে আমাকে খুব জ্বালাতন করে, তাই। হুম। তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে রুবা। আমি ভাবলাম বলবেন অবাক লাগছে। কেন? সবাই অবাক হয় বুঝি? কেউ কেউ হয়। আসলে আমাদের রিলেশনটা একরকম, কিন্তু আগে এখন আরেক রকম, তাই না? আগে রিলেশন কি ছিল সেটা বড় কথা না, এখন যে রিলেশনে দুজন বাঁধা সেটার জন্য ভালোবাসাটা কতটুকু, কনসেন্টেন্সি, এটাই আসল। আর আমার মনে হচ্ছে তোমরা দুজন মেইন ফর ইচ আদার। রুবা হাসলো। সত্যিই বললাম কিনা বলো রুবা? আপুও আমার জন্য অনেক কিছু, তার চেয়েও বড় কথা আমি ওর সব। এই বিশ্বাসটা, এই রিয়েলাইজেশনটাই সবচেয়ে বড়। তোমার জন্য যে কতটুকু, এর চেয়ে তুমি তার জন্য কতটা, সেটাই আসল। কত মানুষের একটা পুরো জীবন কেটে যায় এই জিনিস বুঝতে গিয়ে রুবা। হঠাৎ রুবা মায়ের তীব্র চিৎকার শুনতে পেল। কিচেন থেকে বের হয়ে সে শুনে সত্যিই মাহি পুরো বাসা কাঁপিয়ে রুবা রুবা বলে চিৎকার করে ডাকছে। রুবা দৌড়ে মাহির ঘরের দিকে ছুটে এলো। কি হয়েছে? রুবা কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাহি রুবাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমার ছেলেরা কোথায়? আমার ছেলেরা কোথায় রুবা? তুমি কোথায় ছিলে রুবা? ছেলেরা রুমে আছে মায়ের কাছে। কি হয়েছে তোমার? এমন করছো কেন? মাহির চেহারার মধ্যে তীব্র ভয়ের ছাপ দেখা। রুবাই ভয় পেয়ে গেল। মাহির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। স্বপ্ন দেখেছো? রুবা, আমার ছেলেরা কোথায়? ওদের নিয়ে আসো প্লিজ। একবার নিয়ে আসো, আমি ওদের দেখবো। মাহির চিৎকার শুনে লাইলি বুয়া ছুটে এলো। দিশাও এসে দরজায় দাঁড়ালো। রুবা কি করবে বুঝতে পারছে না। মাহি এতটা ভয় পেয়ে গেল স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখেছে? প্লিজ রুবা, আমার ছেলেদের নিয়ে এসো। রুবা ছুটে গেল নিজের ঘরের দিকে। রুবা ঠাস করে দরজা খুলে ঘরে ঢুকতেই সাফিয়া বেগম অবাক হয়ে গেলেন। এত জোরে তো এই ঘরের দরজা খোলা হয় না এখন। রুবার চেহারা দেখে সাফিয়া বেগম চিন্তায় পড়ে গেলেন। কি হয়েছে রুবা? মা, আপনার ছেলের কি হয়েছে বুঝতে পারছি না। ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করা শুরু করেছে। ছেলেদের দেখতে চাইছে, রীতিমতো কাঁদছে মা। আমি ছেলেদের নিয়ে যাচ্ছি মা, প্লিজ। হ্যাঁ চলো দেখি কি হয়েছে। দুই ছেলেকে কোলে নিয়ে সাফিয়া বেগম আর রুবা মাহির রুমে গিয়ে ঢুকলো।
মাহি তখনও ছটফট করছে ভয়ে। রুবা ছেলেদের ওর পাশে শুইয়ে দিল। মাহি ওদের বুকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। সাফিয়া বেগম আর রুবা তাকিয়ে আছে। রুবার চোখ দিয়ে পানি পড়ছে। সে সাফিয়া বেগমের কানের কাছে ফিসফিস করে বলল, মা, ওর কি হয়েছে? এরকম করছে কেন? ছেলেদের নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, তাই ভয় পেয়েছে। কিছুক্ষণ থাকুক, ঠিক হয়ে যাবে। মাহি বলল, মা, ওদের নিয়ে যাও। থাক মাহি, তোমাদের কাছেই থাকুক কিছুক্ষণ। না, আমার অনেক জ্বর, নিয়ে যাও ওদের। সাফিয়া বেগম আর ফরিদা বুয়া বাচ্চাদের কোলে তুলে নিল। রুবা, তুমি ওর পাশে থাকো। আমার মনে হয় ওর মাথায় পানি দেওয়া দরকার। পুরো শরীর তো লাল হয়ে গেছে জ্বরে। আমি দেখছি মা। সাফিয়া বেগম বাচ্চাদের নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রুবা মাহিকে বাথরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। কিছুক্ষণ মাথা আর শরীরে পানি দেওয়ার পর শরীর মুছিয়ে ঘরে নিয়ে এলো। কাগজ কলম এনে দিচ্ছি, কি কি ওষুধ খেতে হবে এখন লিখে দাও, আনতে হবে। ওষুধ খেয়েছি তো, আমার মনে হচ্ছে শুধু প্যারাসিটামলে কাজ হবে না, অন্য ওষুধও লাগবে। পরে দেখা যাবে। মাথা যন্ত্রণা শুরু করেছে, শুতে দাও, বসে থাকতে পারছি না। মাহি বিছানায় শুয়ে পড়ল। মাহি রুবার কাছে এসে বলল, একটু কিছু খাও, ভালো লাগবে। এখন না, আর একটু পর খাবো প্লিজ রুবা। ঠিক আছে, সত্যি খাবে তো? সত্যি। এখন বলো, কি স্বপ্ন দেখে এত ভয় পেলে? এখন বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, পরে বলো। রুবা, হুম। তুমি আমাকে ফেলে কোথায় চলে যাবে না তো? রুবা মাহির প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। মাহির কানের কাছে এসে বলল, কোথায় যাব আমি? আমার যাওয়ার কোনো জায়গা আছে? মাহি রুবাকে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরল আচমকাই। ওর জ্বর আবারও বাড়ছে। রুবা মাহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর খুব খারাপ লাগছে। এতগুলো মাস নিজের শারীরিক অসুস্থতার জন্য মাহির দিকে ফিরেও তাকায়নি। কি খাচ্ছে, কখন খাচ্ছে, কোনো খবর রাখে না সে। এখন ছেলেরা হওয়ার পর ছেলেদের নিয়ে সে ব্যস্ত। গত 1.5 মাসে একবারও ভালো করে দুটো কথা বলতে পারেনি সে মাহির সঙ্গে। মাহির দিকে মনোযোগ দিতে পারছে না। যে মানুষটা তার সব কিছুর এত খেয়াল রাখে, তাকে এত ভালোবাসে, এত প্রায়োরিটি দেয়, তার প্রতি এতটা কেয়ারলেস হয়ে গেল সে কিভাবে? মায়ের দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীর দায়িত্ব কিভাবে সে ভুলে গেল? সবকিছুর আগে মাহির প্রতি মনোযোগী হওয়ার দরকার ছিল আমার। এসব চিন্তা করে রুবার চোখে পানি চলে এসেছে। মাকে বলে সে মাহির কাছেই থাকবে আজ। এই অবস্থায় একা রেখে যাবে না সে মনে মনে ঠিক করলো। সাফিয়া বেগম আর আসগর সাহেব মাহির দাদির রুমের দরজায় নক করলো। রুবা ঘুমন্ত মাহিকে নিজের কাছ থেকে সরিয়ে উঠে দরজা খুলে দিল। কি অবস্থা এখন মাহির? মা, জ্বর তো এখনো অনেক। সাফিয়া বেগম মাহির মাথায় হাত রাখলো। রুবা, তুমি ডিনার করে এসো, অনেক রাত হয়ে গেছে। আমি মাহির কাছে আছি। সমস্যা নেই মা, উঠলে একসঙ্গে ডিনার করব। মাহি কিছুই খাবে না। ওর আশায় বসে থেকো না। কি স্বপ্ন দেখে ভয় পেয়েছে বলেছে কিছু? না মা, এই ছেলে আমার বড় হবে না কখনো। ছোট থেকেই অসুস্থ হয়ে গেলে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। সে নাকি আবার ডাক্তার এবং 2 ছেলের বাবা। সাফিয়া, সব মানুষ তো আর এক হয় না। যত মা কিছুই বলো, ও তো সবার ছোটই ছিল সব সময়। আসগর সাহেব বলতেন, রুবা তুমি থাকো, আজ মাহির সঙ্গে তোমার শাশুড়ি বাচ্চাদের রাখতে পারবে। হ্যাঁ রুবা, ওদের নিয়ে তুমি চিন্তা করো না, আমি রাখছি ওদের। লাগলে তোমাকে ডেকে নিব। শ্বশুর শাশুড়ি ঘর থেকে বের হয়ে গেলে
রুবা মাহির মাথার পাশে গিয়ে বসলো। দরজায় দিশা নক করছে। আসবো রুবা? এসো আপু। মাহি খালি গেয়ে ঘুমাচ্ছে। রুবা চাদর টেনে দিল গায়ের উপর। কি অবস্থা এখন ওর? জ্বর আছে এখনো? চিৎকার শুনে তখন আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। ছেলেদের নিয়ে ভয়ের কোনো স্বপ্ন দেখেছে হয়তো, তাই হবে। অসুস্থ থাকলে মানুষের মন দুর্বল থাকে, তখন যত উল্টাপাল্টা স্বপ্ন দেখে। নতুন বাবা মায়ের ভয়ের সব স্বপ্ন থাকে বাচ্চাদের ঘিরেই। তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে সব। জানি আপু, তোমাকে দেখে খুব ভালো লাগছে। তুমি খুব কেয়ারিং ওয়াইফ। না আপু, ওর মতো কেয়ারিং হতে পারবো না কখনো। পুরো প্রেগনেন্সিতে ও যা টেক কেয়ার করেছে, আমার কি বলবো আপনাকে। আমার নিজেরও মাও এতটা পারতো না। দারুণ তো, বললাম না আপনাকে। মাহি অন্যরকম, আর 10টা মানুষের মতো না। আমারও তাই মনে হচ্ছে রুবা। নেক্সট ছুটির দিনে তোমাদের দুজনের সঙ্গে অনেক গল্প করব। মাহিও আশা করি ততদিনে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। জি আপু, এখন রেস্ট নাও তুমি। আমি আসি। থ্যাঙ্কস আপু। অনেক রাতে মায়ের ঘুম ভাঙলো। রুবা ওর পাশে শুয়ে আছে। মাহি ওর হাত ধরতেই রুবার ঘুম ভেঙে গেল। জ্বর কেমন দেখি তোমার? আগের চেয়ে কমেছে। তুমি এখানে কেন রুবা? তোমাকে এই অবস্থায় একা রেখে কিভাবে যাই বলো? তুমি যাও ছেলেদের কাছে। ছোটটা তোমাকে ছাড়া কেঁদে ঘর মাথায় তুলবে। কাঁদলে মা ডাকবে বলেছে। মাই বলল এখানে থাকতে। তাই নাকি? হুম। তুমি প্রমিস করেছিলে ঘুম থেকে উঠে খাবে, সেজন্য আমিও কিছু খাইনি। কি খেতে হবে এখন? তুমি যা চাইবে। তোমার সেই যাও কাচ্চি বিরিয়ানিটা হবে। রুবা মাহি হাসছে। বললে সেটাও করে দিব। থাক, অনেক দিন আরেকদিন খাবো ওই জিনিস। এখন আমি শিওর তুমি ঠিকই স্যুপ বানিয়েছো, সেটাই আনো খাই। আমার আত্মা ঠান্ডা করে যাও। রোবা হেসে উঠে বলল, সামান্য স্যুপ খেয়ে আমি রেখে দিল। রোবা ওষুধ খাইয়ে দিল। পাশে বসে রোবা বলল, মাথার যন্ত্রণা কমেছে তোমার? আগের চেয়ে কম। কতদিন পর তোমার পাশে শুয়ে আছি রুবা। হুম। হসপিটালে যেদিন ভর্তি হলাম তার আগের দিন রাতে ছিলাম একসাথে। আচ্ছা একটা কথা বলো তো, এত ভয় পেলে কি স্বপ্ন দেখে? আমি তো বিয়ের পর তোমাকে স্বপ্ন দেখে ভয় পেতে দেখিনি কখনো। মাহি চুপ করে আছে, বলবে না। থাক, স্বপ্ন তো স্বপ্নই। ও সব বলে কি হবে? তারপরেও শুনি। মাহিরুবার হাত ধরলো। দেখলাম আমি ছোটবেলার মতো মাঠে ফুটবল খেলছি বন্ধুদের সাথে। হঠাৎ পড়ে গেলাম। কে জানি হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। চোখে রোদ পড়ছে বলে দেখতে পারছি না তার মুখ। হঠাৎ তাকিয়ে দেখি আমার হাত ধরে টেনে তুলছে ভাইয়া। ভাইয়া বলছে, ওঠ মাহি, দৌড় দে। আমাকে ভাইয়া টেনে তুললো। তারপর আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে বাসায় এসেছি। এসে তোমাকে এত ডাকছি দেখি তুমি কোথাও নেই। রুমে ঢুকে দেখি আমার ছেলেরা একা বেডে শুয়ে আছে। তোমার জন্য কাঁদছে কিন্তু তুমি নেই। আমি ওদের রেখে তোমাকে খুঁজতে বের হয়েছি রুম থেকে। আবার রুমে ঢুকে দেখি আবার ওরাও নেই বেডে। আমার ঘরটা শূন্য পড়ে আছে রুবা। স্বপ্ন বলতে বলতে মাহি কেঁদে দিল। রুবা মাহিকে বুকে জড়িয়ে ধরলো। রুবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে আমি খুব ভালোবাসি রুবা। আমার ছেলেদের কি হবে তোমাকে ছাড়া? আমি কোথাও যাচ্ছি না। তুমি ভয় পেও না প্লিজ। অসুস্থ হয়ে দেখি তুমি আমার জন্য হয়ে গেছো মাহি। রুবা মাহির চোখ মুছিয়ে দিল। তোমার ভাইয়াকে স্বপ্ন দেখে ইনসিকিউর হয়ে গেছো তুমি। জানি না। শোনো, আমি জানি জীবন কোনো সিনেমার ক্লাইম্যাক্স না, যেখানে মৃত মানুষ ফিরে আসবে। তারপরেও বলবো,
আমার জীবনে এখন তুমি সব, তুমি একমাত্র সত্যি। তুমি আর আমাদের ছেলেরা ছাড়া আমার জীবনে আর কোনো সত্য নেই। বাকি সব 2 সেকেন্ডের স্বপ্ন মাহি। রুবা মাহিকে অনেক মাস পর গভীর আবেগে জড়িয়ে ধরলো, মাহির ঠোঁটে চুমু খেলো। ঘুমাও তুমি এখন, তুমি চলে যাবে না তো রুবা? না, আজ তুমি আমার পাশে না থাকলে সত্যি আমার অনেক কষ্ট হতো রুবা। আমি জানি তো, এখন ঘুমাও। মাহি রুবার কপালে চুমু খেলো। জীবন কারো জন্য থেমে থাকে না, শিহাবের জন্যেও এই পৃথিবীর কিছু থেমে থাকেনি। জীবন ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে এগিয়ে যায়। শিহাবের মতো যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।